আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই ঢাকার, জানালেন সফররত দলের প্রধান। এ মাসে সিদ্ধান্ত, অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে সংস্থাটি। টাকার রেকর্ড অবমূল্যায়ন, একদিনে ডলারের দাম কমল 7 টাকা। ঋণের সুদ হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক, প্রজ্ঞাপন জারি। পুঁজিবাজারে দুর্বল কোম্পানির দৌরাত্ম্য, লভ্যাংশের নামগন্ধ না থাকলেও রহস্যজনক দাম বাড়ে জেড ক্যাটাগরিতে। অনিয়মের জন্য সংশ্লিষ্টদের দুষছেন বিশেষজ্ঞরা। উৎপাদনে ব্যয়ের সঙ্গে দামের অসঙ্গতি, সরকারের ধান সংগ্রহ অভিযান কৃষক বান্ধব নয়, পুরো সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা, বলছেন কৃষক নেতারা। এবং নিয়ম রক্ষায় পরিণত হয়েছে শাহ আমানত বিমানবন্দরের গণশুনানি। অভিযোগ থাকলেও হয়রানির শঙ্কায় কথা বলতে নারাজ যাত্রীরা, ভোগান্তি কমাতে পদক্ষেপের আশ্বাস পরিচালকের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের দেয়া ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড় পেতে কোনো বাধা নেই, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএমএফ পর্ষদ। ঢাকা সফরের শেষ দিন বুধবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া উদ্যোগগুলোকে সমর্থন করলেও সংস্থাটি মনে করে চলমান সংস্কার কর্মসূচির কারণেই কিছুটা চাপে থাকবে অর্থনীতি। তবে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমিয়ে ঘুরে দাঁড়াবে জিডিপি প্রবৃদ্ধি। অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। গেল 24 এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দল। আর্থিক খাতের নানা সংস্কার আর হিসাব শেষে প্রতিনিধি দলের প্রধান জানান, আইএমএফ এর দেয়া $470 কোটি ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি 20 লাখ ছাড় পেতে কোনো বাধা নেই বাংলাদেশের সামনে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএমএফ বোর্ড। Will make available $1.15 billion to the Bangladesh authorities. এ সময় অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া উদ্যোগগুলোকে সমর্থন জানিয়ে আশার কথা শোনায় সংস্থাটি। তাদের পূর্বাভাস, আগামী অর্থবছরেই কমে আসবে মূল্যস্ফীতির চাপ। Inflation is projected to remain at elevated levels at about 9.4%, but is anticipated to decline to around 7 to 7.2% in FY25. চলমান নানা সংস্কার আর ব্যয় সংকোচন নীতির চাপে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5.4% হলেও সংস্থাটি মনে করছে আগামী অর্থবছর তা ঘুরে দাঁড়াবে 6.6%। Real GDP growth is projected to moderate to 5.4% in FY24. It is anticipated to rebound back to 6.6% in FY25. আইএমএফ মনে করে আলোচিত নীতি কৌশল বাস্তবায়ন হলে আগামী অর্থবছরে রাজস্ব আদায় বাড়বে জিডিপির 0.5%। 0.5% of GDP. কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। একদিনেই টাকার রেকর্ড অবমূল্যায়ন ঘটিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক লাফে ডলারের দাম বাড়ানো হয়েছে 7 টাকা। ক্রলিং পেগ নীতির অনুসরণ করে প্রতি ডলারের দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। বাংলাদেশ ব্যাংকের ওই একই প্রজ্ঞাপনে ব্যাংক ঋণের সুদ হারও ছেড়ে দেওয়া হয়েছে বাজারের হাতে। বুধবার দিনের শুরুতে ডলার প্রতি বিনিময় হার ছিল 110 টাকা। বিকেলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের নতুন দর ঘোষণা করা হয়। ক্রলিং পেগ নীতিতে ডলারের দাম নির্ধারণ করা হয় 117 টাকা। সে হিসেবে একদিনেই ডলারের দাম বাড়ে 7 টাকা, আর ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটে 6.36%। বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে আন্তঃব্যাংক ও গ্রাহকের সঙ্গে লেনদেনে তফসিলি ব্যাংকগুলো সিপিএমআর এর আশেপাশে মার্কিন ডলার ক্রয় বিক্রয় করতে পারবে। অপর এক প্রজ্ঞাপনে ব্যাংক ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং ব্যবস্থায় সুদের হার পুরোপুরি বাজার ভিত্তিক করতে স্মার্ট ফর্মুলা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুসারে এখন থেকে ব্যাংক গ্রাহক সম্পর্ক এবং ব্যাংকিং খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য অর্থ সরবরাহের উপর ভিত্তি করে সুদ হার নির্ধারণ করা হবে। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।
ঋণে জর্জরিত প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে লভ্যাংশের নামগন্ধও নেই, আবারও লেনদেন করছে জেড ক্যাটাগরিতে, কিন্তু রহস্যজনকভাবে বাড়ছে এর শেয়ার দর। দীর্ঘ পতনের পর শেয়ার বাজার যখনই কিছুটা ইতিবাচক ধারায় ফিরতে শুরু করে, ঠিক তখনই দৌরাত্ম্য বেড়ে যায় এসব দুর্বল কোম্পানির। বিনিয়োগকারীদের অভিযোগ, এই কোম্পানিগুলো নিয়েই বাজার কারসাজিতে লিপ্ত অসাধুরা। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন অসাধুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে শেয়ার বাজার। আলতাফ হোসেনের রিপোর্ট। অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেক্সটাইল খাতের কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1996 সালে। দীর্ঘদিন ধরে বাজারে থাকলেও প্রতিষ্ঠানটি লভ্যাংশ ঘোষণা করেছে 2016 সালে 4% ও 2022 সালে মাত্র 1%। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ 4 কোটি 32 লাখ ও স্বল্পমেয়াদী ঋণ 29 কোটি 83 লাখ টাকা, আর পুঞ্জীগত লোকসান দাঁড়িয়েছে 25 কোটি 1 লাখ টাকা। অথচ ঋণে জর্জরিত এই প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ছে অস্বাভাবিক গতিতে। ডিএসির তথ্য বলছে, গত 12 ফেব্রুয়ারি অলটেক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল 18 টাকা 80 পয়সা। গত 29 এপ্রিল এই দর নেমে আসে 11 টাকা 70 পয়সায়। এই সময় পুঁজিবাজারে লেনদেন চলেছে পতনের মধ্য দিয়ে। গেল সপ্তাহ থেকে বাজার চাঙ্গা হতে শুরু করলে গত 5 মে এক লাফে বেড়ে 15 টাকা 40 পয়সায় উঠে কোম্পানিটির শেয়ার দর। এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে যায় প্রতিষ্ঠানটি। শুধু এই প্রতিষ্ঠান নয়, লেনদেন ও দর বৃদ্ধির তালিকায় থাকা অধিকাংশ কোম্পানি জেড ক্যাটাগরি কিংবা লোকসানি। সাময়িকভাবে বাজার চাঙ্গা হলেও এসব কোম্পানির দাপটে বরাবরের মতো শঙ্কায় বিনিয়োগকারীরা। এদেরকে নিয়ে খেলা করতেছে কারা, এটা যাদের অঢেল টাকা আছে। এই জন্য কেউ আইপিওতেও অনেকে ইনভেস্ট করতেছে না। মুষ্টি কয়েক কিছু লোক মার্কেটটাকে কন্ট্রোল করতেছে, তাদের ইচ্ছা মতোই সূচক বাড়ে কমে। কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণেই ঘুরে দাঁড়াতে পারছে না দেশের পুঁজিবাজার, এমন যুক্তি বাজার বিশ্লেষকদের। দীর্ঘদিন ধরে বাজারটা হয়ে গেছে সম্পূর্ণভাবে কিছু গোষ্ঠী এবং কিছু ব্যক্তির হাতে জিম্মি। এটা নিয়ন্ত্রণ সংস্থা জানে, ওই ব্যক্তিরাও জানে, আর সাধারণ মানুষও জানে। এই জন্য কিন্তু এখন আমরা দেখছি প্রচুর মানুষ বাজার থেকে বের হয়ে যাচ্ছে। শেয়ার বাজারে লেনদেন ও মূল্যবৃদ্ধির তালিকায় খারাপ কোম্পানির এমন দাপট হতাশা ছড়াচ্ছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের মধ্যে, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো হজ যাত্রা। সকাল 7:20 419 যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আরাফাতের ময়দান থেকে পবিত্র কাবাঘর তাওয়াফ, চোখের পানিতে মহান আল্লাহর কাছে তওবা ও কল্যাণের দোয়া। মুসলিম উম্মার পবিত্র হজ পালনে শামিল হতে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের মুসল্লিরা। 419 জন হজ যাত্রী নিয়ে সকাল 7:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। এর আগে ভোর 4:05 সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। আল্লাহর কাছে সর্বপ্রথম আমি এবং আমার মুসলিম, সারা বিশ্বের মুসলিম ভাই যাতে নাজাত পায়, জান্নাতে পায়, এই হিসাবে সবার জন্য দোয়া করব। আমি প্রথম দিনের হজযাত্রী হিসেবে আমি যেতে পারছি, আমার খুবই ভালো লাগছে। নিজেদের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের দোয়া করব, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করব। ফিলিস্তিনিদের হেফাজত করুক এবং যারা আগ্রাসন চালাচ্ছে তাদেরকে হেদায়েত দান করুক। ব্যাগেজ দেওয়ার পর ইমিগ্রেশন দাঁড়াইছি এবং এখন পর্যন্ত সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। প্রথম হজ ফ্লাইটের প্রথম দিনেই যাত্রা করতে পেরে খুশি মুসল্লিরা। পবিত্র মক্কা শরীফে মহান আল্লাহর দরবারে দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করবেন বলে জানান যাত্রীরা। মুসলিম জাহানের জন্য শান্তি নিয়ে আমার নিজের জন্য শান্তি, আত্মীয় স্বজন, মা বাবা মারা গেছে, সবার জন্যই চাইবো। আল্লাহর ঘরে যাওয়া এটা যে কত বড় একটা নিয়ামত, সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রথম ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ হজ যাত্রা শুরু হয়েছে। কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে। সম্মানিত হজযাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন, তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন 85,257 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,416 জন। এবছর বাংলাদেশ থেকে মোট 86,527 জন হজযাত্রী পরিবহন করা হবে। আগামী 10 জুন হাজিদের সবশেষ ফ্লাইট দেশ ছাড়বে। এবছর বাংলাদেশ থেকে 85,257 জন মুসল্লির হজে যাওয়ার কথা রয়েছে।
মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণশুনানি যেন নিয়ম রক্ষার অনুষ্ঠান। অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ থাকলেও ভোগান্তির আশঙ্কায় উপস্থিত যাত্রীরা কথা বলতে রাজি হয়নি। তবে হয়রানি বন্ধে ইতোমধ্যেই 500 আনসার সদস্যকে বিমানবন্দর থেকে বদলি করা সহ জরুরি সেবা চালু দেওয়ার সার্ভিস চালু হওয়ার কথা জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে এখন বাংলাদেশে আসা সবচেয়ে বড় উড়োজাহাজ বোয়িং 777 কিংবা বোয়িং 787 ড্রিমলাইনার এবং এয়ারবাস A320 নামতে পারে। এছাড়া বছরে প্রায় 16 লাখ যাত্রী ব্যবহার করেন এই বিমানবন্দর। দেশের দ্বিতীয় এই বৃহৎ বিমানবন্দর উন্নয়নে চলছে অবকাঠামো নির্মাণের কাজও। এত কিছুর পরও যাত্রী সেবার মান ও বিমানবন্দরের যাত্রীদের পদে পদে হয়রানি এবং ভোগান্তি নিয়ে রয়েছে নানা অভিযোগ। এই অবস্থায় বিমানবন্দর কর্তৃপক্ষ আয়োজিত গণশুনানিতে উপস্থিত যাত্রীরাও ভোগান্তিতে পড়ার আশঙ্কায় সংশ্লিষ্টদের কাছে অভিযোগ জানাতে নারাজ। তারপরও কয়েকজন যাত্রী এবং গণমাধ্যম কর্মী বিমানবন্দরের প্রবেশ থেকে শুরু করে ইমিগ্রেশন ও লাগেজ প্রাপ্তি নিয়ে নানা হয়রানির কথা তুলে ধরেন। রাস্তায় গাড়ি দাঁড় করায় হয়রানি করে, টানা হাসরা শুরু করে, টাকা দেয়, এই চিত্রগুলো দেখা যায় অহরহ সময়। তাকিস নিয়ে এখানে চেকের মধ্যে পড়তে হয়েছে, অথচ বৈধ কিছু ছিল না। এরপরেও মনে করেন ভোগান্তি টেনশন দিত। যাদের চোখে পড়ে তারা যদি এগুলো নিয়ন্ত্রণ করে তাহলে সমস্যা থাকবে না। এটা আর কি। কিছু হয়রানির কথা স্বীকার করে বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে 500-র বেশি আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ভোগান্তি কমাতে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বিভিন্নভাবে আমাদের সুবিধা দেওয়া একটা পরিকল্পনা ছিল এবং এই পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। হয়তো এই পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়নি, বাট এটা গ্র্যাজুয়াল পদ্ধতি, এটা চলতে থাকবে এবং আস্তে আস্তে এই বাস্তবায়নটা আমরা করতে থাকব। 2023 সালে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে 9,68,000 যাত্রী বিভিন্ন দেশে গেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় 8.5% বেশি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারি ক্রয় কেন্দ্রে কৃষকদের ধান সরবরাহে জটিলতা, মাঠ পর্যায়ে প্রচারণার অভাব, সর্বোপরি উৎপাদন ব্যয়ের সঙ্গে সরকার নির্ধারিত দামের অসঙ্গতির কারণে দীর্ঘ সময়েও সফল হচ্ছে না ধান সংগ্রহ অভিযান। কৃষক নেতারা বলছেন এটি সরকারের এক ধরনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে, যেখানে বরাবরই উপেক্ষিত থাকছেন তৃণমূল পর্যায়ের কৃষক। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। সরকার কোন ধান কিনে কি করে আমরা জানি না, আমরা খুচরা বিক্রি করতে হয়, ব্যবহারের কাছে বিক্রি করতে হয়। কথা হলো রংপুর খাসবাগ এলাকার কৃষক জামাল উদ্দিনের সঙ্গে। 25 বিঘা জমিতে আবাদ করেছেন বোরো, অথচ সরকারের 32 টাকা কেজি দরে ধান সংগ্রহ অভিযানের কিছুই জানেন না তিনি, এমনকি পাননি কৃষি কার্ডও। জামালের মতো অনেক কৃষক জানালেন সরকারের নির্ধারণ করা দামে কখনোই তারা বাজার মূল্য পাননি, এমনকি সরকারি খাদ্য গুদামেও দিতে পারেননি ধান। কোন ব্যবসায়ী কোন কাকে সিলেক্ট করলো, সে ব্যবসায়ী কিনবে, কেনাকাটা করবে, আমরা তো জানি না। আমাদের এলাকার যে একজন বিএস আছে কোনোদিনই আসি মাঠ পরিদর্শন করেনি। গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ধান সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে, যার অন্যতম কারণ হিসেবে সামনে আসছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তৃণমূল পর্যায়ের কৃষকদের যোগাযোগের অভাব। চলতি মৌসুমে যেখানে সারা দেশে 5 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে শুধু রংপুর অঞ্চলে উৎপাদন হয় 22 লাখ টনেরও বেশি। সুতরাং এটা পরিষ্কার একজন কৃষক সরকারি খাদ্য গুদামে কী পরিমাণ ধান দিতে পারছেন। তবে এত ধান উৎপাদনের পরও কেন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না, এমন প্রশ্নে বিভাগের এই সর্বোচ্চ খাদ্য কর্মকর্তা বলেন ধানের দর মূলত নির্ধারণ করা হয় বাজার স্থিতিশীল রাখতে। সংগ্রহ মূল্যটা হ্যান্ডসাম হওয়ার কারণে কৃষকরা কিন্তু বাজারে ন্যায্য মূল্যটা পায়, নাহলে কিন্তু এই মূল্য যদি আমরা আরও কম দিতাম তাহলে কিন্তু তার উৎপাদন খরচটাই উঠত না। কৃষক সংগঠনের নেতারা বলছেন ধান সংগ্রহের পদ্ধতি কৃষক বান্ধব করা না গেলে সরকারের এমন কর্মসূচিতে কৃষকরা নয় লাভবান হবেন ব্যবসায়ীরা। গোটা দেশে যা উৎপাদন হয়েছে তার অন্ততপক্ষে 1/3 ধান কৃষকের কাছ থেকে নেওয়া উচিত। চলতি বড় মৌসুমে রংপুর বিভাগে উৎপাদনের মাত্র 2% ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে 2 পাইলটকে। বিমানটি উদ্ধারে কাজ করছে নৌবাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে।
এই মুহূর্তে আমরা আছি পতেঙ্গা কন্টেনার টার্মিনালের ঠিক গেটের বাইরে এবং ফ্লাইওভার থেকে কিন্তু যতটুকু আমাদের চোখের সামনে দৃশ্যমান সেটা হচ্ছে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের যে জেটি আছে সেই জেটিতে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের গাড়ি এবং যে নৌবাহিনীর কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দেখতে পাচ্ছি এবং এই জায়গায় কিন্তু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে আমরা ধারণা করতে পারি। এবং আপনারা জানেন যে বিমান বাহিনীর প্রশিক্ষণরত একটি বিমান দুর্ঘটনার কবলে পড়তে হয়, কিন্তু তারপরে সেখানে থাকা দুজন পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার মধ্যে দুজনের মধ্যে একজনের কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত তথ্য নিশ্চিত করতে পেরেছি। তো সমস্যা হচ্ছে যে যেহেতু এটা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল একটি ভিআইপি এরিয়া, সে কারণে কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে গণমাধ্যম কর্মীদের এখনো পর্যন্ত সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং দায়িত্বশীল কারোর সাথে এখনো পর্যন্ত আমরা মুখোমুখি কথা বলতে পারিনি। তবে যতটুকু আমাদের তথ্য সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে কিংবা আমরা এখানে যে ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি সেটুকু আসলে দর্শকদের জানাতে পারি। সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিসের গাড়ি এবং নৌবাহিনী যে কর্মকর্তারা, ইতিমধ্যে আমরা জেনেছি নৌবাহিনীর একটি দল কিন্তু উদ্ধার তৎপরতা শুরু করেছে, অর্থাৎ সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং উদ্ধারের তৎপরতায় যে ধরনের কাজগুলো করা উচিত সেই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে যে দুজন পাইলট অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু যেই স্থানে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যেটা আসলে যে কন্টেনার টার্মিনালের বাইরে যে ফ্লাইওভার সেখান থেকে যতটুকু আমাদের ক্যামেরা আমরা ফোকাস করতে পারছি সেখানে কিন্তু দেখছি যে নৌবাহিনীর কিন্তু বেশ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে আছেন। এর বাইরে যে ধরনের সিকিউরিটি সংস্থাগুলো আছে বিশেষ করে পুলিশ, আনসার, তারাও কিন্তু এই জেটিতে অবস্থান করছেন এবং এই এলাকাটা যদি বর্ণনা দিই সেটা হচ্ছে জহুর আহমেদ যে বিমান ঘাঁটি তার একটু সামনেই এবং বিশেষ করে পতেঙ্গা যে কন্টেনার টার্মিনাল আছে সেখানেই কিন্তু যে প্রশিক্ষণরত বিমান বাহিনীর যে বিমানটি সেটি বিধ্বস্ত হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা তথ্য জানতে পেরেছি। এবং এটা মূলত আসলে বন্দর যে চ্যানেল সেই চ্যানেল অতিক্রম করে কর্ণফুলীর পতেঙ্গা যে মোহনা বলতে পারি যে শেষ স্থানটা। এবং এখনো পর্যন্ত আপনারা দেখছেন যে এইমাত্র কিন্তু ফায়ার সার্ভিসের আরেকটি গাড়ি সেখানে ঢুকেছে অর্থাৎ কন্টেনার টার্মিনালের জেটিতে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে আরেকটি ফায়ার সার্ভিসের গাড়ি এখানে অবস্থান করছে এবং ইতিমধ্যে কিন্তু নৌবাহিনীর বেশ কর্মকর্তাদেরকে আমরা উপস্থিতি দেখছি এবং উদ্ধার বিশেষ করে বিমানের যে উদ্ধার সেটা তৎপরতা চালাচ্ছে এবং সেখানে কিন্তু নৌবাহিনী একটি দল যোগ দিয়েছে। আসলে যতটুকু তথ্য অর্থাৎ সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে সেটা হচ্ছে যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করার কিছুক্ষণ পরে দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে সে বিমানে দুইজন পাইলট ছিল। দুজন পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে তার মধ্যে একজনের একটু আহত হয়েছেন এতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। কিন্তু যেহেতু একটি সংরক্ষিত এলাকা এবং সংরক্ষিত বিষয় সে কারণে এখনো পর্যন্ত আসলে ঘটনার তাৎক্ষণিকতায় এখনো পর্যন্ত যে দায়িত্বশীল কারোর সাথে কথা বলা কিংবা গণমাধ্যমকে তথ্য দেওয়া সেটা আসলে এখনো পর্যন্ত আসলে কেউ করেনি। তবে আমরাও যে গণমাধ্যমকেও আসলে দুর্ঘটনার স্থানে ঢুকতে দেওয়া সেটাও এখনো পর্যন্ত সংরক্ষিত রাখা হয়েছে। তারপরও আমরা চেষ্টা করছি বিশেষ করে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের জেটির বাইরে অবস্থান থেকে উঁচু স্থান থেকে যতটুকু আসলে দর্শকদের দেখা যায়। তবে আমরা এখন যে খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে নৌবাহিনীর বিশেষ টিম সেটা অবস্থান
অবস্থান করছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের 2টা গাড়ি সেটাও আছে এবং তারা বিশেষ করে যে নদীতে যে উদ্ধার তৎপরতা সেটা চালাচ্ছে এবং এখানে যারা আসলে গেটের সিকিউরিটি তারা বলছেন যে এখনো পর্যন্ত কাউকে অনুমতি নাই ওখানে ভেতরে ঢুকানো। তারপরও যতটুকু তথ্য আসলে আমরা জেনেছি সেটা হচ্ছে যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এবং পাশেই আসলে জহুর আহমেদ বিমান ঘাঁটি সম্ভবত সেখান থেকে উড্ডয়ন করে সেটা আসলে প্রশিক্ষণের জন্য আকাশসীমায় ছিল এবং তারপরে আসলে কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটা বলা এখনো পর্যন্ত তথ্য আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে আমরা জানতে পেরেছি সেটা 10:30টার দিকে, অর্থাৎ তার আগে আসলে ঘটনাটা ঘটেছে। কিন্তু যেহেতু সংরক্ষিত এলাকায় এবং এখানে আসলে বন্দরের মানুষজন ছাড়া সাধারণ মানুষের চলাফেরা নেই, ফলে যারা সাধারণ মানুষ তারাও আসলে ঘটনা খুব বেশি প্রত্যক্ষ করেনি, ফলে তাদেরও আসলে ঘটনাটা খুব বেশি জানা নেই। তবে আমাদের যে সূত্র সেটা বলছে যে বিমানটা যখন দুর্ঘটনা কবলিত হয় অর্থাৎ তখন কিন্তু সেখানে 2 জন পাইলট ছিল, তাদেরকে উদ্ধার করা হয় অক্ষত অবস্থায় অর্থাৎ জীবিত অবস্থায়। তারপরে তাদেরকে দ্রুত আসলে চিকিৎসার জন্য বা প্রাথমিক চিকিৎসার জন্য যে ব্যবস্থা সেটা আসলে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়। এখন আসলে দুর্ঘটনা কবলিত বিমান কিংবা যে ঘটনাস্থল সেখানে আসলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, নৌবাহিনী যুক্ত হয়েছে, ফায়ার সার্ভিস যুক্ত হয়েছে। যেহেতু একদম পতেঙ্গা কন্টেনার টার্মিনালের ভেতরে, সে কারণে সেই সংরক্ষিত এলাকায় বন্দর সংশ্লিষ্ট যারা এখানে দায়িত্বরত আছেন তারাও নিয়োজিত আছেন। আর জায়গাটা আসলে যেটা আমরা বলতে পারি বন্দর চ্যানেলের মুখ থেকে একটু সামনে এসে কর্ণফুলী যে পতেঙ্গা মোহনা সেই এলাকাটায় এখনো পর্যন্ত আমরা দেখছি যে উদ্ধার তৎপরতা চলছে, অর্থাৎ বলতে পারি যে এখানে যে তৎপরতা এখানে দুর্ঘটনাটা হওয়ার সম্ভাবনা আছে। এবং এইমাত্র হলুদ রঙের আরেকটি গাড়ি ঢুকেছে, সেটা আমরা দেখছি যে বিমান বাহিনীর গাড়ি, অর্থাৎ বিমান বাহিনীর যে উদ্ধার তৎপরতার কাজে নিয়োজিত এমন ইনস্ট্রুমেন্টের গাড়ি হওয়ার সম্ভাবনাই বেশি, যতটুকু আমরা দূর থেকে খালি চোখে দেখছি। অর্থাৎ এখনো পর্যন্ত এখানে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী সবাই মিলে একসঙ্গে উদ্ধারের যে তৎপরতা দুর্ঘটনা কবলিত বিমান সেটার কাজে নিয়োজিত আছে। আর যেহেতু আসলে যেটা আগেই বলছিলাম যে সংরক্ষিত এলাকা পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, সেখানে আসলে সাধারণ মানুষের ঢোকার কোনো সম্ভাবনা নেই, সে কারণে আসলে দুর্ঘটনা একেবারে প্রত্যক্ষ করেছে এমন সাধারণ মানুষও কিন্তু আমরা দেখিনি এবং সর্বপ্রথম কিন্তু গণমাধ্যম হিসাবে আমরাই এসেছি এবং সে কারণেই আসলে একদম যেহেতু সংরক্ষিত এলাকা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, সে কারণে আমরা যতটুকু উপর থেকে এই যে উদ্ধার তৎপরতা যতটুকু আমরা খালি চোখে দেখছি ততটুকু আসলে জানাতে পারছি। এবং এটা মূলত আসলে জহুর আহমেদ যে বিমান ঘাঁটি আছে, জহুর হক বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটির যে একদম সামনেই সেই বিমানটা আসলে প্রশিক্ষণের বিমানটা উঠেছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারি। এবং এখনো পর্যন্ত দেখছি যে আসলে নৌবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসে যারা সদস্যরা আছেন ঘটনাস্থলে এসেছেন এবং যেহেতু বিমান বাহিনী সংশ্লিষ্ট সে কারণে আমরা দেখেছি বিমান বাহিনীর উদ্ধারের যে যন্ত্রপাতির গাড়ি অর্থাৎ ইনস্ট্রুমেন্টের গাড়ি সেটাও এসে যুক্ত হয়েছেন। এখন মূলত আসলে উদ্ধার যে তৎপরতা সেটা চলছে। সাধারণভাবে আমরা যে ধারণা থেকে বলতে পারি যে যেহেতু বিমান ঘাঁটি থেকে আসলে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এবং সেই বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরে আসলে কিছু দূর যাওয়ার পরে বিমানটা, যেহেতু এটা দূরত্ব খুব বেশি না যে হয়তো ঘাঁটি থেকে উড্ডয়ন করার পরপরই দুর্ঘটনা কবলিত হয় এবং দুর্ঘটনা কবলিত হওয়ার পরে যে বিমানে থাকা 2 জন যে পাইলট, সেই পাইলট দুজনকে উদ্ধার করা হয় এবং তার 2 জনের মধ্যে একজনের আহতটা একটু বেশি এবং 2 জনকে আসলে প্রাথমিক যে
চিকিৎসা সেই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এবং এখনো পর্যন্ত যতটুকু আমরা বলতে পারি যে বিমানটা উদ্ধার যে তৎপরতা সেই তৎপরতায় কিন্তু বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস তারা যুক্ত হয়েছে এবং সবাই সম্মিলিত চেষ্টায় দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারের তৎপরতা চালানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে। চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার খবর সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। 5 ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ চালু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় নীলফামারীর বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। রাত 3টার দিকে পাবনায় ট্রেনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। পরে সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ছিল এ সময় বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।